আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আহ ওয়ালাইকুম আসসালাম। সামনে অনেক পরিচিত নাম সবাই। তোমরা জয়েন দিয়ে ফেলো আস্তে, আস্তে। আজকে অনেক বেশি পড়তে হবে আমাদের। আগের দিন যেমন সবাই বলছিলা যে এই জিনিস তো আমরা 9-10 এ পড়ে আসছি, 9-10 এ পড়ে আসছি। সো আজকে 9-10 এ পড়ে আসছো এরকম জিনিস খুব কমই থাকবে। 20% থাকবে। 9-10 এ পড়ে আসছো এরকম। আর ম্যাক্সিমাম জিনিস আজকে থাকবে আমাদের ইন্টার লেভেলের, এবং এটা তোমাদের আজ থেকে শুরু করে ইন ফিউচার যদি তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে যাও প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের লাগবে। সবাই বলছো কেমন আছি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। হ্যাঁ আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, তোমরা খুব সুন্দর সুন্দর ছবি আঁকিয়েছো। মানে আমি জাস্ট দেখে একটু অবাকই হলাম যে আমি যখন ইন্টারে ছিলাম তখন ফার্স্ট টাইম যখন ওই টপিক গুলো পড়ি তখন আমি এত ভালো চিত্র আঁকাইতে পারি নাই। তো তোমরা হার্ড ওয়ার্কিং আছো অনেক, দেখলাম। চিত্রগুলো ভালো মতো প্র্যাকটিস করবা। আজকেও আমরা চিত্র আঁকাবো, তবে আজকে আমরা ভ্যালেন্স বল থিওরি দিয়ে না, আমরা আজকে হাইব্রিডাইজেশনের থিওরি দিয়ে করব, ঠিক আছে? তো আমি একটু দেখি যে আজকে আমরা কি কি পড়বো সেটা নিয়ে একটু কথা বলি তোমাদেরকে। যে আমরা আজকে মেইনলি দুইটা টপিক পড়বো। এই হাইব্রিডাইজেশনের উপরে আরেকটা লেকচার হবে, এটার উপরে আরো একটা লেকচার হবে, এটা ফার্স্ট লেকচার। আর সিগমা বন্ধন পাই বন্ধন এগুলা মোটামুটি পড়ে আসছো, তবে আমাদেরকে ওভারল্যাপিং পড়তে হবে। আমরা যেটা পড়বো মেইনলি হচ্ছে ওভারল্যাপিং। ওভারল্যাপিং ওভারল্যাপিং মানে হচ্ছে একজন আরেকজনের সাথে কিভাবে অধিক্রমণ করে, বাংলায় আমরা যেটাকে বলি অধিক্রমণ, ওভারল্যাপিং। আজকে কি ক্লাসে তোমাদের উপস্থিতি কম নাকি সবাই দেরি করে জয়েন করছো? কোনটা? আস্তে আস্তে বাড়ছে অবশ্য। সিগমা পাই তোমরা 9-10 এ পড়ে আসছো? হ্যাঁ। পূর্বের লেকচার না দেখলে কি এই টপিক গুলো বোঝা যাবে? একটু কঠিন হবে, তবে আর আগের দিনের ম্যাক্সিমাম টপিক 9-10 এর ছিল। আচ্ছা, অনেকে পড়েছো অনেকে পড়োনি। সো পড়া আর না পড়ার মিক্সিং এ আজকে পড়ানো হবে। মানে তোমরা হয়তোবা যা পড়ে আসছো তারও কিছু অংশ পড়েছো, কিছু অংশ পড়ো নাই, বুঝছো? সো ইন্টারে একটু ভালো মতো পড়তে হবে এগুলো। তো চলো আমরা শুরু করি, দেখি আমাদের এখানে কি কি আছে। এই যেখানে বলছে যে সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ। তো আমরা যদি সমযোজী বন্ধনকে শ্রেণী বিভাগ করি, মানে ভাগ করতে যাই, তাহলে সমযোজী বন্ধনের আমরা দুই প্রকার পাবো। একটা হচ্ছে সিগমা বন্ধন, আরটা হচ্ছে পাই বন্ধন, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? আমরা যদি কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, এই হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এই কোভ্যালেন্ট বন্ডকে যদি আমরা শ্রেণী বিভাগ করতে যাই তাহলে আমরা কয়টা পাবো বলছি? দুইটা পাবো। দেখো, এই একটার নাম আমরা কি বললাম? একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে সিগমা বন্ড, আর আরেকটা হচ্ছে পাই বন্ড। খুব আস্তে ধীরে বুঝবা, সিগমা বন্ড পাই বন্ড। তো সিগমা বন্ড এটা হচ্ছে সামনাসামনি বন্ড। নিচে মানে নিচে কোন ভাবে সম্পন্ন হয়? সিগমা হচ্ছে সামনাসামনি অধিক্রমণ। কিভাবে মনে রাখবা? দন্ত স দিয়ে সিগমা, তাহলে কি অধিক্রমণ কি সেটা আসছি, অধিক্রমণ কি সেটা আসছি। অধিক্রমণ মানে বলতে পারো যে সংঘর্ষ, সংঘর্ষ। তাহলে সিগমা দন্ত স সামনাসামনি, ঠিক আছে? দন্ত স এভাবে মনে রাখবা। তাহলে সিগমা বন্ধন হচ্ছে কি? সামনাসামনি অধিক্রমণ, সামনাসামনি অধিক্রমণ। অধিক্রমণ মানে বুঝবা ওভারল্যাপ করা। মানে এই যে মনে করো একটা অরবিটাল, এই আর একটা অরবিটাল, তো এইটা এদিক দিয়ে আসছে, এটা এদিক দিয়ে আসবে। মনে করো এই অরবিটালটা যদি একজন আরেকজনের ভিতরে এভাবে প্রবেশ করে ফেলে, এইটাকে বলা হয় অধিক্রমণ বা ওভারল্যাপ। ওভারল্যাপ করা, একজন আরেকজনের উপরে উঠে যাওয়া, ওভারল্যাপ, ঠিক আছে? এইটা হচ্ছে ওভারল্যাপ বা অতিক্রমণ। তাহলে সিগমা বন্ডে কি বললাম? সিগমা বন্ড যেটা সেটা হচ্ছে সামনাসামনি অধিক্রমণ। আর পাই বন্ডের ক্ষেত্রে যেটা হবে, পাই
পদ দিয়ে মনে রাখবা পাশাপাশি, তাহলে পাই বন্ডের প আর পাশাপাশিতেও প, তাহলে পাশাপাশি, এভাবে মনে রাখবা। পাশাপাশি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণ। ওকে, তো এই জিনিসগুলো ভালো মতো বোঝার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ওভারফ্লো বলা যায় না, না ওভারফ্লো কেন বলবা? ফ্লো মানে কি? ফ্লো মানে প্রবাহ, প্রবাহ, তাই না? তো এখানে তো কোনো প্রবাহ হচ্ছে না, সো ওভারফ্লো বলা যাবে না, ওভারল্যাপই বলতে হবে। সাফিন বলছে বুগি নাই ভাইয়া, বুগি নাই কি? কিছু বুঝাই নাই এখনো, জাস্ট বলছি সিগমা বন্ড সামনাসামনি অধিক্রমণ, পাই বন্ড পাশাপাশি অধিক্রমণ। এখন তোমাদেরকে একটু আসি আমি একটু কথাই, যে এস অরবিটাল, পি অরবিটাল আর ডি অরবিটাল এই দুইগুলোর আকৃতি কিরকম হয় তোমরা জানো? এস অরবিটালের শেপড হয় কি গোলক আকৃতি, তাই না? এস অরবিটাল হয় গোলক আকৃতি। পি অরবিটাল, পি অরবিটালের শেপ হয় ডাম্বেল আকৃতি, তাই না? পি অরবিটাল হয় ডাম্বেল আকৃতি। আর ডি অরবিটাল কিরকম হয়? ডি অরবিটাল হয় ডাবল ডাম্বেল আকৃতি। এই এটুকু তোমরা জানো, এগুলো তোমরা জানো যে এস অরবিটাল গোলক আকৃতি, নট বৃত্তাকার, বৃত্তাকার বলা যাবে না, স্ফেরিক্যাল, গোলক আকৃতি। পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতি। এখন পিএক্স পিওয়াই পিজেড তিনটা আলাদা আলাদা ক্যাটাগরি আছে আবার, হ্যাঁ, পিএক্স পিওয়াই পিজেড এর তিনটা আলাদা আলাদা ক্যাটাগরি আছে, সো এগুলো আমরা এখন পড়বো না, জাস্ট পি এটা, আর ডি হচ্ছে এরকম, আর এফ এরটা আমাদেরকে লাগে না। তো এস অরবিটালকে যদি তুমি এইভাবে রাখো, একটা জিনিস রাখো যে এস অরবিটালের দিক ধর্ম নেই, দিক ধর্ম নেই। এখন এই দিক ধর্ম নেই কথাটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে তুমি যদি এস অরবিটালকে এভাবে লিখো বা এইভাবে লিখো, দুইটাই একই রকম। কিন্তু যদি তুমি পি অরবিটালকে এইভাবে না লিখে এইভাবে লিখো, দুইটা আলাদা মনে হচ্ছে। এস অরবিটালকে তুমি যেভাবে দেখো, ড্র করো না কেন, দেখতে একই রকম মনে হবে। একটা ফুটবল যদি তুমি ঘুরায় রাখো একই রকম মনে হবে, তাই না? একটা ফুটবলকে তুমি যেদিকে ঘুরিয়ে রাখো না কেন একই রকম মনে হবে। কিন্তু এই পি অরবিটালকে যদি তুমি এইভাবে রাখো তাহলে একরকম মনে হবে, এইভাবে রাখলে আর এক রকম হবে। পিএক্স পিওয়াই পিজেড তিনটা আলাদা আলাদা অ্যাক্সিস আছে, সো এগুলো লাগবে না। জাস্ট এটুকু মনে রাখো যে পি দেখতে এরকম ডাম্বেল আকৃতি, যে ডাম্বেল দেখো না জিমের যে ডাম্বেল, ওই ডাম্বেল। ওকে, এখন দেখো তাহলে এই এস অরবিটাল আকৃতি কি পড়েছো? আমাকে এটুকু বলো না, আকৃতি কি দ্বিতীয় অধ্যায়ে পড়ানো হয়েছে? আচ্ছা, গুণগত রসায়নে পড়ানো হয়েছে? আচ্ছা, হ্যাঁ পড়ানো হয়েছে। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি অনেকগুলা কমেন্ট দেখছিলাম লিখছে যে ভাইয়া এগুলো তো পড়ানো হয় নাই। প্রায় 15-20টা মতো কমেন্ট দেখলাম, পরে দেখি যে একজন বান্দাই এই 15-20টা কমেন্ট করেছে। সো এরকম কোনো বান্দা যদি থাকো যে একজন বান্দা 15-20টা একসাথে কমেন্ট করো, সো এই জিনিসগুলো আর করো না। তখন আমার দেখে ভয় পেয়ে গেছিলাম যে কি ব্যাপার, কেউই পড়ে নাই নাকি, বা পড়ানো হয় নাই নাকি। সো এগুলো পড়ানো হয়েছে, আর না পড়ানো হইলে এগুলো একটু দেখে নাও, জাস্ট শুনে নাও আমার কাছে। হ্যাঁ, দেখো এস অরবিটাল এই হচ্ছে গোলক আকৃতি, দিক ধর্ম নাই, কেন নাই? কারণ এটাকে তুমি যেভাবে রাখো না কেন একই রকম দেখতে। কিন্তু পি অরবিটাল এটার দিক ধর্ম আছে। ওকে, আচ্ছা, এবার আসো এই সামনাসামনি অধিক্রমণ, এটা কিরকম? সামনাসামনি অধিক্রমণ বা মুখোমুখি অধিক্রমণ বলা হয় এটাকে, বলা হয় মুখোমুখি অধিক্রমণ। মুখোমুখি অধিক্রমণ এটা কিরকম হবে? এই যে মনে করো একটা এস অরবিটাল, এই আরেকটা এস অরবিটাল, এভাবে এরা সামনাসামনি অধিক্রমণ হয়ে গিয়েছে, তখন এই অধিক্রমণটাকে বলা হয় এস এস অধিক্রমণ। মনে করো একটা এস অরবিটাল একটা পি অরবিটালের সাথে অধিক্রমণ করেছে, তখন এটাকে বলা হয় এসপি অধিক্রমণ। বোঝা গেল? আস্তে আস্তে দেখতে থাকো, বুঝে যাবা।
ঠিক আছে, দেখতে থাকো বুঝে যাবা। একটা এস একটা এস পাশাপাশি সামনাসামনি অতিক্রমণ করছে, তাহলে এস এস। এস পি সামনাসামনি অতিক্রমণ করছে। এবার দেখো এই আরেকটা পি, এই আরেকটা পি, এই যে অতিক্রমণ করছে, তাহলে এটাকে বলা হয় পি পি অতিক্রমণ। পি পি অতিক্রমণ। ঠিক আছে, একটা আরেকটার সাথে মিশে যাওয়া, ওই যে বলেছি যে এটা এরকম ছিল, এখন একজন আরেকজনের সাথে মিশে যাওয়া, এটাকে বলা হয় অতিক্রমণ বা ওভারল্যাপ। হ্যাঁ, এগুলো নোট করবা, এগুলো লাগবে। এবার পাশাপাশি অতিক্রমণ কি? এখন যেটা হচ্ছে, পাশাপাশি অতিক্রমণের জন্য আসলে পি পি পাশাপাশি অতিক্রমণটাই হয়। এটা একটা পি, আর মনে করো এই যে আরেকটা পি, এরা যদি পাশাপাশি অতিক্রমণ হয়, এটা তো গেল সামনাসামনি অতিক্রমণ, দুইটা পি, এই যে এইভাবে দুইটা পি আসলো, সামনাসামনি অতিক্রমণ হচ্ছে। আর যদি এইভাবে যায়, তাহলে এটাকে বলবো আমরা পাশাপাশি অতিক্রমণ। তাহলে পাশাপাশি অতিক্রমণটা দেখতে কিরকম হবে? পাশাপাশি অতিক্রমণটা দেখতে হবে এই এই ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পাশাপাশি অতিক্রমণ। ওকে, তাহলে এটা হচ্ছে পাই বন্ড। পাই বন্ড এইভাবে হয়, পাশাপাশি অতিক্রমণ। আর এগুলো সব কিন্তু সিগমা বন্ড, সামনাসামনি অতিক্রমণ। সিগমা এস এস, সিগমা এসপি, সিগমা পিপি। আর এটা হচ্ছে পিপি পাই বন্ড। পিপি পাই বন্ড। এখন একটা জিনিস মনে রাখবা যে এস অরবিটাল কখনো পাই বন্ধন করে না। এস অরবিটাল কখনো পাই বন্ড করে না। কেন পাই বন্ড করে না? খুবই সিম্পল অ্যান্সার, এস অরবিটালের কোনো দিক ধর্ম নাই। এস অরবিটালকে তুমি যেভাবে রাখো না কেন, ওইটা মনে হবে সামনাসামনি হয়ে আছে। এস অরবিটালের কোনো দিক ধর্ম নাই। তুমি যদি এইভাবে এটা দাও, এটাও সামনাসামনি। তুমি যদি এখন এটার উপরে এটা দাও, এটাও সামনাসামনি হচ্ছে, মানে এটা এটা সামনাসামনি। সো পাশাপাশি পসিবল না, কারণ এটা তো ফুটবল, মানে ফুটবলের মতো, তাই না, গোলক আকৃতি। তাহলে এস অরবিটাল কখনো পাই বন্ড করে না। তাহলে পাই বন্ড কি কি হবে? পি পি পাই বন্ড এটাই হবে। ঠিক আছে, আচ্ছা। আর এখানে কি বললাম? সিগমা বন্ড, তাহলে সামনাসামনি অতিক্রমণ এস 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 পি পি পি। ওকে, একটা জিনিস মনে রাখবা এখানে, যে কোনটা বেশি শক্তিশালী এই কথাটা আসে। তো এখানে সব সময় লিখে রাখবা যে স্ট্রেংথ, এটা তোমরা জানো, বলো দেখি কোনটা বেশি শক্তিশালী। স্ট্রেংথ হচ্ছে সিগমা বন্ড ইজ গ্রেটার দেন পাই বন্ড, তার মানে পাই বন্ডের থেকে সিগমা বন্ডটা বেশি শক্তিশালী। পাই বন্ডের থেকে সিগমা বন্ডটা বেশি শক্তিশালী। ওকে, আচ্ছা, আমরা দেখি এরপরে কি কি আছে এখানে। সিগমা বন্ধন বলা আছে দুইটি একই বা ভিন্ন পরমাণুর দুটি অরবিটাল একই অক্ষ বরাবর মুখোমুখি অতিক্রমণের ফলে যে আণবিক অরবিটাল সৃষ্টির মাধ্যমে সমযোজী বন্ধন করে তাকে বলা হয় সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ড আমি কি বললাম? মুখোমুখি অতিক্রমণ হতে হবে, এটা এইটার সাথে এটা, তাই না, মুখোমুখি অতিক্রমণ। আর এই যে এখানে দেওয়া আছে এস এস ওভারল্যাপ, এস পি ওভারল্যাপ এবং পিপি ওভারল্যাপ। ঠিক আছে, ডি পাই বন্ড করতে পারে না, ডি নিয়ে আমরা কথা বলবো না, ডি একটু কমপ্লেক্স হয়ে যায়, এজন্য আমরা ডিটা সবসময় অ্যাভয়েড করি। আমরা ডিটা সবসময় অ্যাভয়েড করি, আস্তে আস্তে বুঝতে পারবা। আমি যতটুকু বুঝাচ্ছি ততটুকু আপাতত নিতে থাকো, আমাদের আরো একটা লেকচার আছে, এটার উপরে। আচ্ছা, দেখো সিগমা বন্ডের বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো লাগবে না। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবা যে সিগমা বন্ধনের মধ্যে আবার শক্তির একটা ক্রম আছে। এখানে বুঝতেই পারছো যে পিপি সিগমা বন্ড যেটা, সেটা বেশি স্ট্রং হবে, তারপরে হচ্ছে এসপি সিগমা বন্ডটা, তারপরে হচ্ছে এস এস সিগমা বন্ড। তার মানে আমি এখানে যদি বলি, তাহলে আমার এই বন্ডটা বেশি স্ট্রং, এটা বেশি স্ট্রং, এটা আমাদের স্ট্রং এর দিক দিয়ে 1 নাম্বার, এটা আমাদের স্ট্রং এর দিক দিয়ে 2 নাম্বার, এবং এটা হচ্ছে স্ট্রংগেস্ট এর দিক দিয়ে 3 নাম্বার। তাহলে এটা বেশি স্ট্রং সিগমা বন্ডের মধ্যে। ওকে, তারপরে এটা, তারপরে এটা। সো তোমরা যারা একটু পরে জয়েন করেছো, আমি আরেকবার ওভারভিউ দিয়ে দিই।
আমরা পড়ছি হচ্ছে সমযোজী বন্ধন দুই প্রকার, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন হচ্ছে দুটা অরবিটালের সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণ, এবং পাই বন্ধনটা হচ্ছে দুটি অরবিটালের পাশাপাশি অধিক্রমণ। যেমন এখানে দুইটা এস অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করলে এস এস সিগমা বন্ড, এটা একটা এস একটা পি, এস পি সিগমা বন্ড। তারপর এখানে একটা পি আর একটা পি, এটা হচ্ছে পি পি সিগমা বন্ড। এবং যদি পাশাপাশি অধিক্রমণ হয় তখন এটাকে আমরা বলি পি পি পাই বন্ড। পাশাপাশি অধিক্রমণগুলো এইভাবে দেখানো হয়, এইভাবে, ঠিক আছে, এইভাবে পাশাপাশি অধিক্রমণ দেখানো হয়। আর তোমরা জানো যে ইলেকট্রন মেনলি থাকে এগুলোতে, ইলেকট্রন থাকে এগুলোতে, আর এই যে নোড, এই অঞ্চলটাকে বলা হয় নোড, এটাকে বলা হয় নোড। নোডে কোনো ইলেকট্রন থাকে না। নোড, নোডে কি, নোডে মনে রাখবা নো ইলেকট্রন, নোডে নো ইলেকট্রন। আর ইলেকট্রন থাকে কোথায়, এই যে লোব, এগুলোকে বলা হয় লোব, লোবে ইলেকট্রন থাকে, ঠিক আছে। রাফিয়া সুলতানা বলছো পিপি বেশি স্ট্রং কেন? হ্যাঁ, তো পিপি বেশি স্ট্রং কেন সেটা তুমি দেখে বুঝতে পারছো যে এখানকার স্টেবিলিটিটা বেশি হবে, ঠিক আছে। আচ্ছা চলো, এটা দেখলাম সিগমা বন্ড। আচ্ছা, এবার হচ্ছে যে এটা দেওয়া আছে এখানে, এটা নিয়ে কিছু বলার নাই। পাই বন্ধন, পাই বন্ধন হচ্ছে পাশাপাশি অধিক্রমণ, ঠিক আছে, পাশাপাশি অধিক্রমণের ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে পাই বন্ড। যেমন এই একটা দিলাম পি অরবিটাল, ঠিক আছে, এই একটা পি অরবিটাল, আর এই হচ্ছে আরো একটা পি অরবিটাল। এই যে পাশাপাশি যে অধিক্রমণ হলো এটাকে আমরা বলছি পাই বন্ড, এটাকে আমরা বলছি পাই বন্ড। আচ্ছা, এই যে এখানে দেখো পাই বন্ড, এই যে দেখো পাশাপাশি অধিক্রমণ, এই যে এই জায়গাতে তো কোনো ইলেকট্রন নাই, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, ঠিক আছে। দেন দেখো এই জায়গাটায় তো ইলেকট্রন শূন্য, ইলেকট্রন নাই, এখানে একটা ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ক্লাউড। তোমরা ইলেকট্রন মেঘের নাম শুনেছো না, ইলেকট্রন ক্লাউড। আর এইখানে আরেকটা ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন ক্লাউড। ওকে, তো আমরা আগের দিন কিছু জিনিস দেখেছিলাম, যেমন অক্সিজেনের মধ্যে কি থাকে, অক্সিজেনটা এভাবে গঠিত হয়, নাইট্রোজেন গঠিত হয় ট্রিপল বন্ড হয়ে, তাই না, নাইট্রোজেন গঠিত হয় ট্রিপল বন্ড দিয়ে। আচ্ছা, তাহলে একটা জিনিস মনে রাখবা সব সময়, যে যদি কখনো সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড মানে হচ্ছে একটা সিগমা জিরো পাই, সিঙ্গেল বন্ডে একটা সিগমা বন্ড জিরোটা পাই বন্ড। ডাবল বন্ড, ঠিক আছে, ডাবল বন্ড যদি পাও, তোমরা এগুলো জানো, আবার লিখে দিচ্ছি, সিগমা সব সময় একটা, আর পাই হচ্ছে তাহলে এখানে বাকিটা পাই। যদি কোথাও ট্রিপল বন্ড পাও, ট্রিপল বন্ড, তাহলে সিগমা ওই একটাই, তাহলে পাই কয়টা, পাই হচ্ছে দুইটা। ওকে, তো এই কয়টা জিনিস যারা জানো না তারা জেনে নাও, আর যারা জানো তারা পেয়ে গেলা, ঠিক আছে। আচ্ছা, একজন বলে ভাইয়া পাই বন্ডে একটি স্থির রেখে অপরটি ঘুরতে পারবে? ঘুরতেও পারে, নাও পারে, এটা ডিপেন্ড করবে। না, শঙ্করায়ন শেষ না, শঙ্করায়ন তো শুরু হবে, শঙ্করায়নের বেসটুকু দেওয়া হচ্ছে। এখানে কয়টা সিগমা কয়টা পাই বলো, সিগমা কয়টা পাই কয়টা, এখানে বলো সিগমা কয়টা পাই কয়টা, বলো, এটাতে আগে বলো সিগমা কয়টা পাই কয়টা। এই অধ্যায়টাকে কেমিস্ট্রির বেসিক বলা হয়। এই অধ্যায় যে ভালো মতো পারবে সে কেমিস্ট্রি আস্তে ধীরে সবকিছু পারবে। ওকে, তাহলে সিগমা সবসময় একটা হবে, একটার বেশি হবে না ভাই, একটা এখানে একটা। তাহলে পাই কয়টা, তাহলে পাই এখানে একটা, যেহেতু ডাবল বন্ড আছে, আর এখানে যেহেতু ট্রিপল বন্ড, তাহলে একটা সিগমা দুইটা পাই। বোঝা গেছে?
আচ্ছা, এবার এটা দেখো দেখি, বলো দেখি। CH4, CH4 এখানে কয়টা সিগমা কয়টা পাই? CH4 কয়টা সিগমা কয়টা পাই? তো CH4 এর গঠন আমি আগের দিন কি দেখিয়েছি? এই, তাই না? আর স্ট্রাকচারটা আমি এঁকে দিয়েছিলাম তো মনে হয়। হাইড্রোজেন, হাইড্রোজেন সব সিঙ্গেল বন্ড, তাই না? তাহলে এখানে সিগমা কয়টা? সিগমা হচ্ছে 4টা, পাই হচ্ছে 0টা। ঠিক আছে, 4টা সিগমা, এই যে একটা সিগমা, 2টা, 3টা, 4টা, 4টা সিগমা। হ্যাঁ, অনেকে একটা সিগমা লিখছো, মানে একটা পাই লিখছো, 3টা সিগমা লিখছো না। ডাবল বন্ড যেখানে নাই সেখানে কোনো পাই বন্ধন নাই। ঠিক আছে, পাই বন্ধন কখন হবে? যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে সিগমা, যদি ডাবল বন্ড হয় তাহলে ওখানে একটা সিগমা একটা পাই, যদি ট্রিপল বন্ড হয় একটা সিগমা 2টা পাই। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আরেকটা এক্সাম্পল করো দেখি। এইটা CH2 ডাবল বন্ড CH2 কয়টা সিগমা কয়টা পাই? এটা আস্তে আস্তে দেখো, বেশ কয়েকটা এক্সাম্পল করাবো, ক্লিয়ার হয়ে যাবে। কয়টা সিগমা কয়টা পাই? অনেকগুলা এক্সাম্পল হবে, আস্তে আস্তে করতে থাকো। ওকে, অনেকে এক এক লিখছো, তার মানে তোমাদের এই জিনিসটাই ভালো দুর্বলতা আছে। দেখো, এটার জন্য তোমাকে বুঝতে হবে যে এটা চিত্রটা কিরকম। এটা চিত্রটা কিন্তু দেখতে এরকম, তাই না? হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তাহলে দেখো, এই যে দেখো, এখানে এখানে সিঙ্গেল বন্ড না, তাহলে এটা কিন্তু সিগমা। এখানে সিঙ্গেল বন্ড, তাহলে এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা। এখন এইখানে খেয়াল করো, ডাবল বন্ড আছে। এই ডাবল বন্ডের মধ্যে একটা হবে সিগমা, একটা হবে পাই। বোঝা গেছে? এই ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই। তাহলে টোটাল সিগমা কয়টা? তাহলে টোটাল সিগমা হচ্ছে 5টা, আর পাই হচ্ছে 1টি। বলো, বোঝা গিয়েছে? আরে তোমরা এটাতে কনসেন্ট্রেট করো, আমরা অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি, আগেরটা নিয়ে পড়ে থেকো না। যাতে একটা না বুঝলে বাকিগুলো যাতে বুঝতে পারো, এজন্য কিন্তু অনেকগুলো এক্সাম্পল করাচ্ছি। হ্যাঁ, এই তো সবাই সঠিক উত্তর দিচ্ছ এখন। হুম, আমি জানি তোমরা একবারে বুঝবা না, এজন্য অনেকগুলো এক্সাম্পল নিচ্ছি, কিন্তু কেউ মাথা নষ্ট করবা না যে আগেরটা বুঝি নাই তাহলে বাকিগুলো বুঝবো না। আমি তো বোঝাতেই আসছি তোমাদেরকে, তাই না? এটা করো দেখি, এটা করবা। CH3 CH ডাবল বন্ড CH2 কয়টা সিগমা কয়টা পাই? কয়টা সিগমা কয়টা পাই? অন্তর বলতেছে এগুলো এসএসসি সিলেবাসে ছিল, যে করনি সে তার ব্যর্থতা, বোরিং লাগতেছে। ভাই আমি বলি তাহলে এটা আমারও ব্যর্থতা, কারণ আমি এটা এসএসসি তে পড়ি নাই। হ্যাঁ, হ্যাঁ, এটা আমারও ব্যর্থতা, আমি এটা এসএসসি তে পড়ি নাই। সো তোমার কথা অনুযায়ী আমি নিজেও নিজেকে ব্যর্থ বলতেছি। যাই হোক, এসএসসির কোন বইয়ে এটা ছিল ভাই? আমি তো হতাশ হয়ে গেলাম। এসএসসি তে কি মানে আলাদা করে কোনো বই আছে বোর্ড বই বাদে? তুমি নিজে থেকে পড়তে পারো, সেটা তোমার বিষয়, সেটা তোমার ক্রেডিট, বাট আদার্সদের ব্যর্থতা না। বুঝেছো? চলো, তাহলে এখানে দেখতে হবে সি বন্ড সি ডাবল বন্ড সি, এরকম আছে না? তাহলে এখানে 3টা হাইড্রোজেন, 1 2 3, এখানে একটা হাত, এখানে 2টা হাইড্রোজেন, 1 2। তাহলে এই যে দিলাম হাইড্রোজেন, 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 এই হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে দেখো, ডাবল বন্ড যেখানে আছে সেখানে দেখো একটা সিগমা একটা পাই,
আর বাকি যতগুলো সিঙ্গেল বন্ড ততগুলো সিগমা, সব সিগমা। তাহলে সিগমা কয়টা? 1 2 3 4 5 6 7 8। তাহলে সিগমা হচ্ছে 8টা। আর পাই কয়টা? পাই হচ্ছে একটা। তাহলে সিগমা হচ্ছে 8টা, পাই হচ্ছে একটা। এই তো। গুড গুড গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছ এবার। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা বুঝতে পেরেছো। যারা এইমাত্র ক্লাসে জয়েন করেছো তারা ক্লাস করতে থাকো, ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, লাস্ট এক্সাম্পল। লাস্ট এক্সাম্পল দেখো, এইটা করো। CH ট্রিপল বন্ড CH, লাস্ট এক্সাম্পল, CH ট্রিপল বন্ড CH, কয়টা সিগমা কয়টা পাই? এটা তোমরা যদি স্ক্রিনশট নাও তাহলে নিয়ে নিতে পারো, অনেকে আগের স্লাইড দিতে বলছো। ওকে, আচ্ছা, এটা বলো কয়টা সিগমা কয়টা পাই? আচ্ছা, আমি উত্তর দেখতে পাচ্ছি 1 2 3 2, সিগমা একটা, পাই দুইটা, 3 2। আচ্ছা, 3 2 মনে হয় সঠিক উত্তর। দেখো কিভাবে করবে এটা। এটা হচ্ছে কার্বন, ট্রিপল বন্ড কার্বন, ঠিক আছে? সাথে এই পাশে একটা হাত, এই পাশে হাত। কার্বনে সবসময় 4টা হাত হবে, হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে দেখবা এটা তো সিগমা, সিঙ্গেল বন্ড, এটা সিঙ্গেল বন্ড সিগমা। এখানে কি, এই ট্রিপল বন্ডের এখানে কি আছে? এখানে আছে সিগমা কয়টা? একটা, পাই আছে দুইটা, এই ট্রিপল বন্ডের এখানে। তাহলে টোটাল সিগমা কয়টা? তাহলে টোটাল সিগমা হচ্ছে একটা, দুইটা, তিনটা। আর টোটাল পাই কয়টা? দুইটা। ঠিক আছে, আচ্ছা, আমরা এটা এদিকে যাচ্ছি না, এটা আমাদের সেকেন্ডারি পড়া। মানে এটা যে আমাদের জন্য, এটা আবার অনেক সময় কিন্তু ওই যেটা যে বলছো যে এটা ইন্টারে পড়ে আসছো না, তাকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, জানো কিনা। এইচএসসি তে পড়ে আসলে ভালো, এসএসসি তে পড়ে আসলে তো ভালো, অবশ্যই ভালো। তোমাকে এই প্রশ্নটা দেওয়া হয়েছিল যে এই যে বেনজিন, এই প্রশ্নটা ঢাবিতে আসছিল, ডিইউ ডিইউ 20 21, 20 21, ঠিক আছে? মানে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম তার আগের বছর। এই বেনজিনে কতটি সিগমা বন্ধন এবং কতটি পাই বন্ধন আছে? কতটি সিগমা বন্ড এবং কতটি পাই বন্ড? পাই বন্ড আছে, ঠিক আছে? বেনজিনে কতটি সিগমা বন্ধন এবং কতটি পাই বন্ধন আছে? সো এটা তোমরা করে নিবা। ওকে, সো এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমরা যে আদৌ বুঝছো কিনা সেটা আমাকে জানান দিবা হোমওয়ার্কের মাধ্যমে। ওকে, এটা নিয়ে একটু নাড়াচড়া করো, সিগমা বন্ধন পাই বন্ধন কয়টা। সো এটা ঢাবিতে আসছিল এবং এটা রিটেনে আসছিল, এবং এটা রিটেনে আসছিল, এটা হচ্ছে 2.5 মার্কস। 2.5 মার্কস যদি তুমি পিছে চলে যাও তাহলে তোমার চান্স নাও হইতে পারে ঢাবিতে। ওকে, 2.5 মার্কসের জন্য তোমার পজিশন প্রায় 4000 5000 পিছায় যেতে পারে। ওকে, তো যাই হোক, এটা আমি দিয়ে দিলাম, এটা তোমরা করবা, আর নেক্সট দিন আমি করে দিব। চলো আস্তে ধীরে আগাই এবার। এই যে পাই বন্ধনের বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা লাগছে না আমাদের। পাই বন্ধন দুর্বল হয়, তাই না? এই যে বলে দিয়েছি যে পাই বন্ধন গঠনে এস অরবিটাল অংশ নেই না, কেন? কারণ দিক ধর্ম নেই, এটা বলেছি। তো এখানে একটা তুলনা দেওয়া আছে যে কোথায় কি হয়। এই যে সিগমা বন্ধন কি শক্তিশালী, আর এটা দুর্বল। তো যদি শক্তিশালী বন্ধন হয় তাহলে ভাঙবে কম, শক্তিশালী বন্ধন হলে ভাঙবে কম। তাহলে ভাঙবে কম মানে কি? কম সক্রিয়, বিক্রিয়া করবে না সহজে, ভেঙে যাবে না। আর যদি পাই বন্ধন হয় তাহলে দুর্বল, সহজে ভেঙে যাবে।
সহজে ভেঙে যাবে মানে বেশি সক্রিয়, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অনেকে ভাবতে পারো যে শক্তিশালী মানে বেশি সক্রিয়, না, কেমিস্ট্রিতে সবসময় উল্টাটা মনে রাখবা, যত শক্তিশালী তত কম সক্রিয়, আর যত দুর্বল তত বেশি সক্রিয়, এটা মনে রাখবা কেমিস্ট্রিতে সবসময় এটা। ওকে, আচ্ছা, এই যে দেখো বলছে দুটি পরমাণুর মধ্যে সর্বোচ্চ 3টি সমযোজী বন্ধন সম্ভব। দুটি পরমাণুর মধ্যে সর্বপ্রথম সমযোজী বন্ধন হবে সিগমা টাইপ এবং পরবর্তী সমযোজী বন্ধনগুলো পাই। মানে যেটা বলছে, এই যে মনে করো এক্স, 3টা বন্ধন হতে পারে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এদের মধ্যে 3টা বন্ধন হতে পারে, 1 2 3। তো একটা সর্বপ্রথমটা হবে সিগমা এবং বাকিগুলো হবে পাই, একটা সিগমা 2টা পাই, এই, ঠিক আছে, একটা সিগমা 2টা পাই, এটা এখানে বলা আছে। তো এটা নিয়ে মাথা খারাপ করবে না। এবার হচ্ছে অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশন বোঝার আগে আমাকে যেখানে ঘুরে আসতে হবে, এটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। আসো, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ হাইব্রিডাইজেশন। থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ হাইব্রিডাইজেশন। ওকে, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ হাইব্রিডাইজেশন। দেখো, হাইব্রিডাইজেশন মানে হচ্ছে সংকরণ। সংকরণ মানে বোঝো, হাইব্রিড কথাটার অর্থ কি? হাইব্রিড কথাটার অর্থ হচ্ছে মিক্সচার। হাইব্রিড মানে হচ্ছে মিক্স। তুমি যখন বাজারে মাছ কিনতে যাবা, দেখা যাচ্ছে জিজ্ঞেস করবা দোকানদারকে যে ভাই এই মাছটার নাম কি, তখন ও দেখা যাচ্ছে নাম বলতে পারবে না, ও বলবে এটা হচ্ছে হাইব্রিড মাছ। তো হাইব্রিড মাছ মানে হচ্ছে যে দেখা যাচ্ছে জাপানি মাছের কোনো একটা ডিএনএ, বাংলাদেশি মানে মাছের কিছু একটা ডিএনএ, ঠিক আছে, অনেকগুলো মাছের কিছু ডিএনএ মিক্স করে একটা নতুন মাছ, এটার জন্য বলে হাইব্রিড মাছ। মানে ওটাতে কাতলের কোনো বৈশিষ্ট্য নাই, ইলিশের কোনো বৈশিষ্ট্য নাই, রুইয়ের কোনো বৈশিষ্ট্য নাই, বাট এটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, মিক্স হওয়ার পরে। তাহলে হাইব্রিড মানে হচ্ছে মিক্স, বিভিন্ন কিছুর মিক্সচার যেভাবে হয় ওই প্রসেসটাকে বলা হয় হাইব্রিডাইজেশন, ঠিক আছে। সংকরণ, তাহলে সংকরণ মানে কি? মিশ্রণের প্রক্রিয়া। হাইব্রিডেশন মানে কি? মিশ্রণের প্রক্রিয়া, মিশ্রণের প্রক্রিয়া প্রক্রিয়া। এখন কথা হচ্ছে কি মিক্স হবে, কি মিক্স হবে বলো। এখানে তো যেমন মাছের ক্ষেত্রে কি হয়, ডিএনএ আরএনএ বিভিন্ন জিনোম ক্যাটাগরি মিক্স হয়, যেমন হাইব্রিড ধানের ক্ষেত্রে কি হয়, কিছু ইরানি ধান তারপরে কিছু বোরো ধান সবকিছু মিক্স করে একটা নতুন ধান পাওয়া যায়। তো এইখানে কিসের মিক্সচার পড়ি আমরা কেমিস্ট্রিতে? আমি কিন্তু পড়াই আসছি, বলো কিসের মিক্সচার? আচ্ছা, দেবজিৎ হালদার উত্তর দিয়েছো, ফাহিম বলছো ইলেকট্রনের মিক্স, হ্যাঁ এটা একটা জিনিস হইতে পারে। আচ্ছা, কিসের মিক্সচার হইতে পারে বলো? ইলেকট্রনের হতে পারে, তাই না? অরবিটালের মিক্সচার হতে পারে, আর আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে আয়ন বা ধাতু বা অধাতু, যাই হোক ওটাতে না যাই, এই দুইটার মধ্যে একটা রাখো, ইলেকট্রন নাকি অরবিটাল, কার মিক্সচার হবে? আচ্ছা, সবাই বলছো, কেউ কেউ ইলেকট্রন বলছো, কেউ কেউ অরবিটাল বলছো। তো শুনো, মনে রাখো, এখানে আমরা যেটার হাইব্রিডাইজেশন পড়ি সেটা হচ্ছে অরবিটালের হাইব্রিডাইজেশন, অরবিটালের হাইব্রিডাইজেশন, নট ইলেকট্রনের হাইব্রিডাইজেশন। আমরা অরবিটালের হাইব্রিডাইজেশনটাই পড়ি, ইলেকট্রনের হাইব্রিডাইজেশন আমরা পড়ি না। তাহলে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ হাইব্রিডাইজেশন অফ অরবিটাল, ইটস দ্য রাইট টার্ম। তুমি যদি শুধু হাইব্রিডাইজেশন বলো, দ্যাট ইজ রং। কার হাইব্রিডাইজেশন, কিসের হাইব্রিডাইজেশন? অরবিটালের হাইব্রিডাইজেশন, অরবিটালের মিক্সচার। এই যে আমরা এতক্ষণ যে চিত্র দেখে আসলাম, আমরা যে চিত্র দেখে আসলাম না একটু আগ পর্যন্ত, আমরা বিভিন্ন চিত্র দেখে আসছি, এই যে এই চিত্রগুলো কই গেল?
এই যে এই চিত্রগুলো, এইখানে কি হচ্ছে, দুইটা অরবিটাল কিন্তু মিক্স হচ্ছে, এখানে দুইটা অরবিটাল মিক্স হচ্ছে, তাহলে এগুলোই কিন্তু ওয়ান কাইন্ড অফ হাইব্রিডাইজেশন, এগুলোই কিন্তু ওয়ান কাইন্ড অফ হাইব্রিডাইজেশন। ঠিক আছে, অরবিটাল, এই যে এস অরবিটালের সাথে এস অরবিটাল, এস এর সাথে পি অরবিটাল, পি এর সাথে পি অরবিটাল, সো এগুলো ওয়ান কাইন্ড অফ হাইব্রিডাইজেশন। বাট হাইব্রিডাইজেশনের ব্যাকগ্রাউন্ডটা কোত্থেকে আসলো সেটা নিয়ে আমি একটু কথা বলি। দেখো CH4 মিথেন, CH4 মিথেন, দেখো মিথেন CH4, এটা কিভাবে গঠিত হয় মনে আছে? মনে থাকার কথা, আমি বলেছিলাম কার্বন হচ্ছে 6, যেখানে হচ্ছে 1s2 2s2 2p2 এরকমটা ছিল তাই না, 1s2 2s2 2p2। এখানে আমরা যেটা দেখেছিলাম, এখানে আমরা এরকম দেখেছিলাম, এখানে দুইটা ইলেকট্রন 1 2, এখানে 1 2, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, GS গ্রাউন্ড স্টেট। এরপরে এক্সাইটেড স্টেটে কি হয়, দেখো এখানে 4টা হাইড্রোজেন নিয়েছে, তাহলে 4 বানাতে হবে, 4 বানাতে হবে, তাই না? তাহলে কি ছিল, আমরা কি করেছিলাম, যে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে ভেঙে, তাই ছিল কিনা? তাই ছিল, তাই তো ছিল, এই এই তাহলে ভেঙে ওইখানে চলে যায়, এটা আগের দিনের পড়া, এখানে আর ডিটেলস পড়াবো না। তাহলে এখানে হবে এই 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 এই, তাই না? তাহলে বলো তো এটা কি অরবিটাল, আর হাইড্রোজেনের কোন অরবিটাল যুক্ত হয়? হাইড্রোজেনের হচ্ছে 1s1, ওকে। তাহলে এটা হচ্ছে কার্বনের S, এটা P, এটাও P, এটাও P, মনে করো এটা PX, এটা PY, এটা PZ, কথার কথা ধরে নাও, ধরে নাও এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট মানে স্বাভাবিক অবস্থায়, আর এটা হচ্ছে এক্সাইটেড স্টেট উত্তেজিত অবস্থায়, আগের দিন করানো আছে, যাই হোক। তো দেখো এরকম, আর এগুলোর সাথে কি যুক্ত হবে, এই 4টা ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের 4টা S1। তাহলে এই যে কার্বন, কার্বনের 4টা হাত আমরা দেখতে পাই, এই হচ্ছে কার্বন, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, 4টা হাত, এই 4টা হাতের মধ্যে একটা কিন্তু এস, বাকি 3টা পি, বাকি 3টা পি, তাই কিনা? একটা এস বাকি 3টা পি, ওকে। আচ্ছা, এবার আসো, এবার হাইড্রোজেনের কোনটা যুক্ত হবে বলতো? হাইড্রোজেনের কিন্তু সবগুলোই এস, হাইড্রোজেনের সবগুলোই এস, তাহলে এখানে কি অধিক্রমণ ঘটছে, এস এর সাথে এস, এখানে কি ঘটছে, পি এর সাথে এস, এখানে কি পি এর সাথে এস, এখানে পি এর সাথে এস, তাহলে আমরা বেশ কয়েক রকমের অধিক্রমণ এখানে দেখতে পাচ্ছি, আমরা বেশ কয়েক রকম অধিক্রমণ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে আগের ক্লাস না বুঝলে এখন বুঝতে পারবে না ভালো মতো, ঠিক আছে, এটা এটা বোঝানোর জন্য আগের ক্লাস ভালো মতো দেখতে হবে। এই যে 4টা ইলেকট্রন, 4টা হাত, 1 2 3 4, 4টা হাতে 4টা হাইড্রোজেন, তো এগুলো কি এস পি পি পি, তাহলে এস পি পি পি, আর হাইড্রোজেনের সবগুলো হচ্ছে এস, তাহলে এস এর সাথে এস, তাই না? এখানে হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের এস 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 এস, তাহলে এস এর সাথে এস, পি এর সাথে এস, এভাবে 4টা হাইড্রোজেন, তাহলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড। এবার একটু কথাটা বলো আমাকে, একটা জিনিস বলো, হাইব্রিডাইজেশনে আসছি না, আমি এখনো যাই নাই, বলো যে এই 4টা ভাঙতে একই সমান শক্তি লাগে নাকি ভিন্ন ভিন্ন শক্তি লাগে, বলো। এই যে 4টা বন্ধন, কার্বনের যে 4টা হাত, 4টা হাত ভাঙতে একই শক্তি লাগে নাকি ভিন্ন ভিন্ন শক্তি লাগে, বলো। সবাই দেখছি ভিন্ন ভিন্ন বলছো, ভিন্ন ভিন্ন শক্তি লাগে,
কেন ভিন্ন ভিন্ন শক্তি লাগে? ভাই দেখো, এটাও সিএইচ বন্ড, এটাও সিএইচ বন্ড, এটাও সিএইচ বন্ড, এটাও সিএইচ বন্ড। তোমরা তো 9-10-এ অনেক পড়ে আসছো, তাহলে তোমরা এটা তো জানো যে সিএইচ বন্ডের একটা বন্ড এনার্জি দেওয়া থাকতো যে 400 সামথিং কিলো জুল পার মোল। মনে আসছে এবার? মনে আসছে যে কার্বন হাইড্রোজেনের একটা শক্তি দেওয়া থাকতো যে এত কিলো জুল পার মোল। তাহলে এটাও সিএইচ বন্ড, এটাও সিএইচ, এটাও সিএইচ, এটাও সিএইচ, তাহলে তো একই শক্তি লাগার কথা, তাই না? কিন্তু এইখানে তো আমাকে বলছে যে এটা এটা ভিন্ন, এই এই হাতটা তো ভিন্ন, তাহলে ভিন্ন শক্তি লাগার কথা ছিল। তার মানে শক্তি লাগার কথা ছিল ভিন্ন, কিন্তু শক্তি লাগে একই, একই শক্তি লাগে, ঠিক আছে, একই শক্তি লাগে ভাঙতে, একই শক্তি লাগে। তো তখন একটা নতুন থিওরি আসলো, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। যে আসলে এই যে এখানে এস, এখানে পি, 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 এগুলোর আলাদা আলাদা না থেকে এরা মিলেমিশে একাকার হয়ে যায়, এরা মিলেমিশে একাকার হয়ে যায়। এটা থেকে আমরা হাইব্রিডাইজেশন পড়ব, যে কেন একই শক্তি লাগে, কেন একই শক্তি লাগে। বোঝা গেছে? এটাই আমরা এখন উত্তর খুঁজবো, কেন একই শক্তি লাগে, আলাদা আলাদা কেন লাগে না। চলো, এটা থেকে আসছে হাইব্রিডাইজেশন বা মিক্সচার। তো বলছে কি দেখো, যে কোন পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরি করে। এটা একটু মনোযোগ দিয়ে দেখো। বলছে কোন পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন বা সংকরণ বা হাইব্রিডাইজেশন। তার মানে তুমি যে কার্বন দেখলা, ঠিক আছে, দেখো, চলো এবার যাই, দেখো আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে দেখো। এই যে কার্বন, কার্বনের ছিল 6, 1s2, 2s2, 2p2, ওকে। আমার 4 বানাতে হবে, তো গ্রাউন্ড স্টেটে কি থাকে, গ্রাউন্ড স্টেটে কি ছিল, গ্রাউন্ড স্টেটে এখানে ছিল 1 2 1 2, বাট এক্সাইটেড যখন করা হলো, এক্সাইটেড হওয়ার সময় কি হবে, আস্তে ধীরে বুঝো, তাড়াহুড়ার প্রয়োজন নাই, প্রত্যেকটা জিনিস আমি বুঝাই দিয়ে যেতে চাই তোমাদেরকে। কি হবে এক্সাইটেড করলে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। এখান থেকে একটা ইলেকট্রন ভেঙে এখানে চলে যাবে, তাহলে 1 2 3, এখানকার একটা ভেঙে এখানে চলে আসলো, তাহলে 4টা। এটা হচ্ছে এস, এটা হচ্ছে কি পিএক্স, পিএক্স, পিওয়াই, পিজেড, ইচ্ছা মতো ধরতে পারো, চাইলে শুধু পিও বলতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন থিওরিটিক্যালি যেটা দেখা যাচ্ছে, ধরা হচ্ছে যে এই যে সর্ববহিষ্ঠ 4টা অরবিটাল, দেখো এগুলো না কিন্তু, এটা বাদ, 1s বাদ, সর্ববহিষ্ঠ অরবিটাল লাগবে। তাহলে সর্ববহিষ্ঠ অরবিটাল এখানে কি, এটার এটার ইলেকট্রন বিন্যাস এবার করি, তাহলে কার্বনের, কার্বন এক্সাইটেড 6, তাহলে আমরা পাচ্ছি 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। তো এই যে সর্ববহিষ্ঠ 4টা অরবিটাল, এরা পরস্পর মিক্স হয়ে, এরা পরস্পর মিক্স হয়ে এই 4টি অরবিটাল মিক্স হয়ে 4টি নতুন, 4টি নতুন সমশক্তি সম্পন্ন, সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে।
তৈরি করে যাদেরকে সাই দিয়ে প্রকাশ করব, যাদেরকে সাই দিয়ে প্রকাশ করি। কি হবে? এই যে চারটা অরবিটাল দেখতে পাচ্ছ, এই যে চারটা অরবিটাল দেখতে পাচ্ছ, এই চারটা অরবিটাল মিক্স হয়ে চারটি নতুন অরবিটাল তৈরি করবে এবং সমশক্তি সম্পন্ন, একই শক্তি হতে হবে, একই শক্তি। কারণ এটা দেখো, পি এর অরবিটালের শক্তি আলাদা, পি এর শক্তি আলাদা এবং এস এর শক্তি আলাদা, পি এর শক্তি আলাদা, এস এর শক্তি আলাদা, কিন্তু এরা মিক্স হয়ে যাবে, একদম মিক্স হয়ে চারটা নতুন অরবিটাল তৈরি করবে। সেই নতুন অরবিটাল হচ্ছে, এইভাবে লিখবো আমরা, সবগুলোকে সাই দিয়ে লিখবো, না পি না এক্স, না পি না এক্স, চারটা একই রকম, চারটাই সাই। তো সাইয়ের আমরা নাম দিব, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 নাম্বার সাই। চারটা মিক্স হয়ে চারটা নতুন অরবিটাল তৈরি করে। এখানে কয়টা ইলেকট্রন ছিল? একটা। এখানে ইলেকট্রন একটা, এখানে একটা, একটা। তাহলে এই যে তৈরি হচ্ছে যে সাই অরবিটাল, কয়টা অরবিটাল মিক্স হচ্ছে বলতো? একটা এস, দেখো একটা এস অরবিটাল, তিনটা পি অরবিটাল, তিনটা পি অরবিটাল মিক্স হচ্ছে এবং তৈরি করছে চারটি sp3, চারটি sp3 অরবিটাল। মানে মেন কথা হচ্ছে এই যে মিশ্রণটা হচ্ছে, তাহলে মিশ্রণটাকে আমরা কি বলি? sp3 সংকরণ, sp3 সংকরণ, sp3 সংকরণ। একটা এস, তিনটা পি, এরা মিলে তৈরি হচ্ছে sp3 সংকরণ। এখন এই যে চারটা অরবিটাল না, চারটা অরবিটাল একই শক্তি সম্পন্ন, এটার শক্তি যা, এটার শক্তি তা, এটার শক্তিও তা, এটার শক্তিও তা। এটা কেন হলো? এটা হচ্ছে হাইপোথেটিক্যাল, ওই যে বললাম, এটা হচ্ছে কিন্তু একটা হাইপোথেটিক্যাল থিওরি। মানে হাইপোথেটিক্যাল আবার থিওরি হয় না কোনোদিন, তো এই জিনিসটা কিন্তু হাইপোথেটিক্যাল। এই তো ভাই, আসেন ভাই, দেখা করে যান একটু পোলাপানের সাথে। এমনিতে পড়াইতেছি কঠিন টপিক, ফার্স্ট টাইম সংকরায়ন, এটা এমনিতে বুঝতে পারবে না। ওরা পারবে। এই কি অবস্থা সবার? সবাই ঠিকঠাক আছো? শিশির ভাইয়ের পড়া কেমন বুঝতেছো? ভাইয়ের পড়া অ্যাকচুয়ালি না বোঝার কিছু নাই, কত সিম্পলিফাই করে লিখে লিখে পড়াচ্ছে, হাতের লেখাও মাশাআল্লাহ কত সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, ইজি ইজি, দেখছো ওরা সবাই পারবে। হ্যাঁ ভাই। এবং কারণ ওরা মেধার দিক থেকে যে যাই থাকুক, বাট ওরা অ্যাকচুয়ালি চেষ্টা করে, ওদের মধ্যে এই হার্ডওয়ার্কটা আছে। এখন এই হার্ডওয়ার্কটা ধরে রাখতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আচ্ছা, এফএমবি এফএমএস এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। কেমিস্ট্রি ভয় পাওয়া যাবে না, সংকরায়ন ভয় পাওয়া যাবে না। তুমি এমন ভাবে পড়বা শিশি ভাইয়ের সাথে যাতে সংকরায়ন তোমার দিকে ভয় পায়, যে তুমি সব সংকরায়ন বের করে ফেলবা, বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে শিশির, তাহলে পড়াও। ঠিক আছে। সংকরায়ন সহ পুরো এইচএসসি কে জয় করতে হবে। সারা ওকে, ঠিক আছে। তাহলে যেটা বললো আর কি অন্তর ভাই, যে সংকরায়নকে ভয় পাওয়া যাবে না, মানে এমন ভাবে পড়তে হবে যাতে সংকরায়ন তোমাকে ভয় পায়। তো এটার জন্য যেটা করতে হবে, একটু ধৈর্য নিতে হবে, একটু শক্তিশালী হওয়ার জন্য সময় লাগে। তুমি কখনো একদিনে শক্তিশালী হতে পারবে না। তুমি আজকে জিমে চলে গেলেই কালকে থেকে তোমার সিক্স প্যাক হয়ে যাবে? হবে না। হ্যাঁ, বরং আদৌ তুমি 1 বছর জিম করার পরেও তোমার সিক্স প্যাক হবে কিনা সেটা কিন্তু তুমি জানো না। সো যেটা করতে হবে, একটু ধৈর্য নিতে হবে এবং রেগুলার কাজ করে যেতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে। ওকে, আচ্ছা, যেটা হলো কি বললাম দেখো, হাইপোথেটিক্যাল মানে হচ্ছে কাল্পনিক, কাল্পনিক। এখন এই কাল্পনিকটা কেন আসলো, কেন একই শক্তি সম্পন্ন করলাম? কারণ এই যে এইখানে আমরা দেখলাম যে ভিন্ন ভিন্ন শক্তি হয়ে যাচ্ছে, এইখানে আমরা দেখলাম ভিন্ন ভিন্ন শক্তি হয়ে যাচ্ছে, এই শক্তিগুলাকে তো একই শক্তি বানাতে হবে। তখন একটা থিওরি দেওয়া হলো, পলিং নামের একজন কেমিস্ট একটা থিওরি দিল, যে তাহলে যেটা হতে পারে, এই চারটা অরবিটাল, সর্ববহিঃস্থ অরবিটাল গুলো মিক্স হয়ে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে। ঠিক আছে, এই কথাটা তখন এখানে চলে আসলো। তার মানে এই যে দেখো, একটা এস,
3টা পি এরা মিলেমিশে একাকার হয়ে 4টা নতুন অরবিটাল তৈরি করছে, যেগুলোকে আমরা বলছি sp3 অরবিটাল বা sp3 সংকরায়ন। বোঝা গেল? তাহলে এই যে 4টা নতুন। এবার আসো, তাহলে এবার যেটা করব, তুমি কার্বনের যখন হাত দিবা 3 4, এই কার্বনের এই অরবিটাল গুলোকে তখন আর তুমি এস বলবা না বা পি বলবা না, তখন তুমি বলবা এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3। দেখো এখন কিন্তু আমার আগের মতো 4টা ভিন্ন ভিন্ন হলো না, এস পি পি এভাবে হলো না, এখন সবগুলো হয়ে গেল একই শক্তি সম্পন্ন sp3 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 sp3। মোস্তাকিম বলছে একই শক্তি কেন হতে হবে? কারণ তুমি যখন ভাঙতে গেলা, ভাঙতে যেয়ে দেখছো যে 4টার শক্তি একই, একই শক্তি দিলে ভেঙে যাচ্ছে, কিন্তু এটা তো ওয়ার্ক করে না। এজন্য কি করতে হলো, একটা থিওরি দিতে হলো যে কেন হতে পারে। তাহলে কোথাও না কোথাও 4টার শক্তি একই, যে কারণে একই শক্তি দিলে ভাঙে, যে কারণে একই শক্তি দিলে ভাঙে, এজন্যই এখানে একই শক্তি সম্পন্ন বানানো হলো। এই সংকরায়ন থিওরিটা এখানে আনা হলো, যে হয়তোবা সংকরায়ন হয়ে একই শক্তি চলে আসে। ওকে, হাইপোথেটিক্যাল মানে লিখে দিয়েছি কাল্পনিক। তাহলে এবার এখানে কি হয়ে যাবে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। ওকে, তো এই হচ্ছে sp3 সংকরায়নের ব্যাখ্যা, যে কেন সংকরায়ন আসলো, কেন সংকরায়ন আসলো। হাইপোথেটিক্যাল কি বোঝো না? হাইপোথেটিক্যাল মানে হচ্ছে কাল্পনিক, মানে এই থিওরিটাই হচ্ছে কাল্পনিক, এই থিওরিটাই হচ্ছে কাল্পনিক, যে যেহেতু শক্তি একই হয়ে যায় এজন্য একই দেখানোর জন্য এটা করা হলো। বোঝা গেল? তো চলো আমরা আস্তে আস্তে বুঝি, সংকরায়ন অনেক বড় জিনিস, তো আস্তে আস্তে আসি। দেখো সংকরায়ন কত ভাবে হতে পারে, যেমন sp সংকরায়ন, তার মানে কি সংকরায়ন হবে এখানে, একটা s যোগ একটা p। sp2 সংকরায়ন কিভাবে হতে পারে, একটা s যোগ দুইটা p। sp3 সংকরায়ন একটা s তিনটা p। sp3d এটা কিভাবে হতে পারে, একটা s তিনটা p একটা d। এটা 1d 1p ভেবো না, একটা s একটা p, একটা s দুইটা p, একটা s তিনটা p, একটা s তিনটা p একটা d। ওকে, তারপরে কি sp3d2, এখানে কি একটা s, বলো এখানে কি হবে, sp3d2 কয়টা s কয়টা p কয়টা d, বলো। একটা s তিনটা p আর দুইটা d যখন মিক্সিং হবে তখন এটা হবে এই। আরেকটা জিনিস লিখো, সংকরায়ন সবসময় হবে, সংকরণ সবসময়, সংকরণ সংকরায়ন তিনটা কথা একই, দুইটা কথা একই। সংকরায়ন সবসময় হবে, সংকরায়ন সবসময় হবে কেন্দ্রীয় মৌলের, কেন্দ্রীয় মৌলের, কেন্দ্রীয় মৌলের। কেন্দ্রীয় মৌল মানে বোঝো যাকে ঘিরে সবকিছু থাকে, যেমন CH4, এখানে কার্বনকে ঘিরে 4টা হাইড্রোজেন আছে, তাহলে কার্বন ওখানে কেন্দ্রীয় মৌল। H2O, এখানে অক্সিজেনকে ঘিরে 2টা হাইড্রোজেন আছে, তাহলে অক্সিজেন এখানে কেন্দ্রীয় মৌল। তারপরে NH3, নাইট্রোজেনকে ঘিরে 3টা হাইড্রোজেন আছে, তাহলে নাইট্রোজেন এখানে কেন্দ্রীয় মৌল। তাহলে সংকরায়ন সবসময় হবে কেন্দ্রীয় মৌলের, সবসময় সব হবে কি কেন্দ্রীয় মৌলের। এখানে আরো অনেক হতে পারে, এখানে আরো অনেক হতে পারে, আস্তে ধীরে বুঝো, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে অধিক দেওয়া আছে, যে দেখো যে সংকরায়নে যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে ঠিক ততটি সমশক্তির সংকর অরবিটাল সৃষ্টি হয়, ঠিক আছে? তারপরে আরো অনেক কিছু আছে, যাই হোক এটা আস্তে আস্তে আসি।
সংকরায়ন বের করার সূত্র আছে একটা, সূত্রটায় পরে যাই। আচ্ছা আগে সূত্র দেখাই দিই, তাহলে তোমরা বের করতে পারবা। সংকরায়ন বের করার শর্টকাট টেকনিক দেখো, হাফ ইনটু, লিখো সবাই লিখো, হাফ ইনটু কেন্দ্রীয় মৌলের যোজ্যতা ইলেকট্রন প্লাস একযোজী মৌলের সংখ্যা প্লাস চার্জ অফ অ্যানায়ন মাইনাস চার্জ অফ ক্যাটায়ন। এটা হচ্ছে সূত্র, হাফ ইনটু, এটা হচ্ছে সূত্র। ভাই সবকিছু পড়া লাগবে, তোমরা ক্লাসটা শেষ হইতে দাও, একটা এন্ডিং পেয়ে যাবা। দেখো, হাফ ইনটু কেন্দ্রীয় মৌলের যোজ্যতা ইলেকট্রন প্লাস একযোজী মৌল সংখ্যা প্লাস চার্জ অফ অ্যানায়ন যদি অ্যানায়ন থাকে মাইনাস চার্জ অফ ক্যাটায়ন। যেমন যদি এটা করে একটা সংখ্যা পাবা, যেমন সংখ্যাটাকে আমি বলছি এক্স, একটা সংখ্যা পাবা। তো যদি এক্স ইকুয়াল তোমার 1 হয়, বাট 1 তো পাবা না, 2 থেকে পাবা। এক্স ইকুয়াল যদি 2 হয় তাহলে সংকরায়ন হবে sp, যদি 3 হয় তাহলে সংকরায়ন হবে sp2, যদি 4 হয় তাহলে হবে sp3, যদি 5 পাও তাহলে সংকরায়ন হবে sp3d অথবা dsp3, যে কোনোটাই হতে পারে। এবার যদি 6 পাও তাহলে হবে sp3d2 বা d2sp3, যে কোনো একটা হবে, হ্যাঁ যে কোনো একটা, দুইটাই হবে না একসাথে, যে কোনো একটা হবে। যদি 7 পাও তাহলে হবে sp3d3 অথবা d3sp3। এই সূত্র বইয়ে আছে, ওকে। তাহলে এই হচ্ছে সূত্র, হাফ ইনটু কেন্দ্রীয় মৌলের যোজ্যতা ইলেকট্রন, মানে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, ভগ্নাংশ আসবে না, প্লাস একযোজী মৌল সংখ্যা প্লাস চার্জ অফ অ্যানায়ন মাইনাস চার্জ অফ ক্যাটায়ন। ওকে, একটা এক্সাম্পল না, অনেকগুলা এক্সাম্পল দিব, ঠিক আছে, অনেকগুলা এক্সাম্পল দিব। আচ্ছা চলো এক্সাম্পল দেই। যেমন এইটাতে কি সংকরায়ন আছে, BF3, কি ধরনের সংকরায়ন আছে বলতে হবে। BF3 কি ধরনের সংকরায়ন আছে? তাহলে কেন্দ্রীয় মৌল কে? কেন্দ্রীয় মৌল হচ্ছে বোরন, তাহলে হাফ। বোরনের সর্বশেষ ইলেকট্রন কয়টা? বোরন কত? 5, তাই না? তাহলে 1s2 2s2 2p1, তাহলে যোজ্যতা ইলেকট্রন কয়টা? 3টা, তাহলে যোজ্যতা ইলেকট্রন 3টা, তাহলে 3 প্লাস এখানে একযোজী মৌল হচ্ছে ফ্লোরিন কয়টা আছে? 3টা, তাহলে 3। অ্যানায়ন বা ক্যাটায়ন না এটা, তাহলে চার্জের প্রয়োজন নাই, +0 -0, তাহলে 6/2, তাহলে কত হয়? 3। তাহলে কি সংকরায়ন আছে এখানে ভাই বলতো? sp2 সংকরায়ন। তাহলে এখানে sp2 সংকরায়ন। বোরন একযোজী মৌলের সংখ্যা 3টা, সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন 3টা, অ্যানায়ন বা ক্যাটায়ন কোনো চার্জ নাই, তাহলে 0 0, তাহলে 3 আর 3 6/2 3, তাহলে sp2 সংকরায়ন। ওকে, এবার এটা বলবা, এটা বলো, এটা বলো দেখি। NH3 কি ধরনের সংকরায়ন আছে? এটা কার সংকরায়ন? বোরনের সংকরায়ন, কিন্তু কেন্দ্রীয় মৌলের। NH3 কি সংকরায়ন? দেখো সূত্র, হাফ ইনটু যোজ্যতা ইলেকট্রন, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 5টা, নাইট্রোজেন 7, তাই না? 7, 1s2 2s2
2p3, এই যে 5টা ইলেকট্রন যোজ্যতাতে, তাহলে 5 প্লাস একযোজী মৌল হাইড্রোজেন কয়টা? 3টা। কোনো অ্যানায়ন বা ক্যাটায়নের চার্জ আছে? নাই, তাহলে +0 -0, তাহলে কত? 5 আর 3 8, 8/2, তাহলে 4, তার মানে sp3 সংকরায়ন, তার মানে sp3 সংকরায়ন। বোঝা গেল? এটা শর্টকাট টেকনিক, তোমরা শর্টকাট দিলে সব বুঝতে পারো, কিন্তু থিওরিটিক্যাল আলোচনা করলে বুঝতে পারো না। আমি চাই যে তোমরা থিওরিটিক্যাল গুলোর সাথে একটু অভ্যস্ত হও। আমি তোমাদেরকে পড়াই দিব, তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, এটা নিয়ে কোনো চিন্তা করবা না, কিন্তু একটু চেষ্টা করবা আমার ক্লাসে মানে একটু বেশি থিঙ্কিং করার। একযোজি কোনটা? এই যে হাইড্রোজেন একযোজি, ফ্লোরিন একযোজি, এগুলো একযোজি হয়। ওকে, আরো করাবো, অনেকগুলো করাবো, প্যারা নিও না। CH4, ওই যে বললাম CH4 কি সংকরায়ন দেখলাম? sp3 দেখেছিলাম, CH4, এটা করো। হাফ ইনটু কার্বনের কত সর্বশেষে? 4টা ইলেকট্রন, তাহলে 4 প্লাস একযোজি কয়টা? 4টা, ক্যাটায়ন অ্যানায়ন 0, তাহলে 8/2, তাহলে 4, তাহলে sp3 সংকরায়ন। হ্যাঁ, sp3 সংকরায়ন। এই নোমান, ভগ্নাংশ আসবে না, এত টেনশন করো কেন? ভগ্নাংশ যদি আসেও তখন সেই ক্ষেত্রে আমরা অন্য নিয়মে চলে যাব, বুঝেছো? আস্তে আস্তে দেখো না কত নিয়ম আসে। এবার এটার সংকরায়ন বলো তাহলে, দেখি পারে কয়জন। SF6, SF6, এটা সংকরায়ন বলো। আচ্ছা, এই সংকরায়ন আমি বলে দেই একটু, যে এই ফর্মুলা হচ্ছে শুধুমাত্র ইনঅর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক সিম্পল কম্পাউন্ড, অর্গানিক আর কমপ্লেক্সে যাওয়া যাবে না। ইনঅর্গানিক সিম্পল কম্পাউন্ড, নট ফর কমপ্লেক্স কম্পাউন্ড অ্যান্ড অর্গানিক কম্পাউন্ড। এটা কি বলছো? এই sp5 কে লিখছে জানি? sp5, পি এর কোন দিন 5টা হয় রে বলো? px py pz, পি তো 3টা হতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, অনেকে ঠিক ঠিক লিখছো, sp3d2 হবে। হ্যাঁ, কিভাবে হচ্ছে দেখো, হাফ ইনটু সালফারের কয়টা ইলেকট্রন থাকে সর্বশেষে? সালফার কত? 16, 16তে কি হয়? 2 8 6, তাহলে লাস্টে থাকে 6টা, তাহলে 6 প্লাস একযোজি কয়টা? 6টা, +0 -0, তাহলে 12কে 2 দিয়ে ভাগ দিলে 6, তো 6 হলে আমি কি লিখেছিলাম? sp3d2 অথবা d2sp3, তো তোমরা এটাই লিখবা আপাতত, ঠিক আছে? এটা কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য, এটা কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য। তাহলে কত হবে? 6, তাহলে এটা হবে sp3d2। ওকে, ঠিক আছে, একযোজি ছাড়া নেওয়া যাবে না। এবার দেখো, চলো সামনে এটা বলো, এইটা বলো। কিসের নিব? অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস, এটা সংকরায়ন বলো। NH4 প্লাস, NH4 প্লাস, তারপরে HSO4 মাইনাস, দেন তোমাকে বলতে হবে IF7, IF7, এ কয়টা বলতে পারতে হবে। তন্ময় মিস্ত্রি, হ্যাঁ ইথিন দেখাবো। তুমি ইথিন কি জন্য দেখাতে বলছো আমি জানি। NH4 প্লাস কি সংকরায়ন বলো, জলদি জলদি করো। আচ্ছা, sp3 বলো, কেউ sp2 বলো। রিপা sp3, আব্দুর রহমান sp3, হ্যাঁ ঠিক আছে sp3 হবে। হ্যাঁ, কেন sp3 দেখো, হাফ ইনটু
ফর্মুলা কি ছিল? হাফ ইন্টু নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 5টা, তাহলে 5 প্লাস একযোজী মৌল কয়টা? 4টা, প্লাস অ্যানায়নের চার্জ, এটা কি অ্যানায়ন? না, এটা তো অ্যানায়ন না, তাহলে প্লাস 0, মাইনাস ক্যাটায়নের চার্জ, ক্যাটায়ন কয়টা আছে? একটা চার্জ, তাহলে 1। অ্যানায়নের চার্জ যোগ ক্যাটায়নের চার্জ মাইনাস, তাহলে দেখো কত, 9 থেকে 1 বাদ দিলে 8, 8 কে 2 দিয়ে ভাগ দিলে 4, তাহলে sp3 সংকরায়ন। ওকে, এবার এটাতে আসো, HSO4 মাইনাস, ঠিক আছে? আচ্ছা, HSO4 মাইনাস পরে করো না হয়, HSO4 মাইনাস পরে করো, এটা পারবা করতে, আগে SO4 2 মাইনাসটা করো, তারপরে HSO4 এ আসি। SO4 2 মাইনাস এটা আগে করি, ঠিক আছে? তারপরে HSO4 মাইনাস করব, HSO4 মাইনাস, তাহলে এটা করো, তাহলে কি হবে? হাফ ইন্টু সালফার, সালফারের যোজ্যতা ইলেকট্রন 6টা, প্লাস একযোজী মৌল নাই এখানে, অক্সিজেন কিন্তু একযোজী মৌল না, অক্সিজেন কয় যোজী মৌল? 2 যোজী মৌল, তাই না? তাহলে একযোজী মৌল কয়টা? 0, প্লাস অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ কত? 2, মাইনাস ক্যাটায়নের চার্জ, এখানে তো ক্যাটায়ন নাই, তাহলে 0, তাহলে 6 আর 2 8, 2 দিয়ে ভাগ করলে 4, তার মানে sp3 সংকরায়ন। বোঝা গেছে? এখানে 4 নেওয়া যাবে না, এটা তো দ্বিযোজী মৌল, অক্সিজেন তো দ্বিযোজী মৌল। জানোই তোমরা এটা, যে অক্সিজেনের যোজনী -2 হয়, জানো না এটা? অক্সিজেনের যোজনী কত? 2 না, -2 না, তাহলে অক্সিজেন 0, সালফারের যোজ্যতা ইলেকট্রন 6টা, একযোজী মৌল নাই 0, প্লাস ক্যাটায়ন অ্যানায়নের চার্জ, প্লাস অ্যানায়নের চার্জ 2, মাইনাস ক্যাটায়নের চার্জ 0, ঠিক আছে? তাহলে এটা নজরুল ইসলাম বলে অক্সিজেনের যোজনী কেমনে বুঝবো? হ্যাঁ, -2 এর জন্য তো +2 দিয়েছি ভাই, চার্জটা নিব আমি, প্লাস মাইনাস বলি নাই, ঠিক আছে? এই যে 2 তো, তাহলে +2, যেমন এখানে প্লাস ছিল, এখানে -1 করেছি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে এটা করো এবার, HSO4 মাইনাস, HSO4 মাইনাস, তাহলে কত হবে? হাফ ইন্টু সালফার, তাহলে সালফারের কয়টা? 6টা, প্লাস একযোজী মৌল এবার আছে, এই যে একযোজী মৌল হাইড্রোজেন, তাহলে একটা একযোজী মৌল, ঠিক আছে? প্লাস ক্যাটায়নের চার্জ নাকি অ্যানায়নের চার্জ? প্লাস অ্যানায়নের চার্জ, তাহলে অ্যানায়নের চার্জ কোনটা? এই যে একটা অ্যানায়নের চার্জ, তাহলে +1, ক্যাটায়নের চার্জ নাই, তাহলে 6 আর 2 8 ভাগ 2, তাহলে 4, 4, তার মানে sp3 সংকরায়ন, sp3 সংকরায়ন। একযোজী মৌল সংখ্যা নিতে হবে, দ্বিযোজী গুলো বা ত্রিযোজী এগুলো যোগ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, লাস্ট একটা করাই দেখি, এটা তোমরা অ্যান্সার দিবা। pH4+, আচ্ছা একটু কঠিন দেই, CO3 2-, এটার বলতে হবে সংকরায়ন কত? CO3 2-, CO3 2-, নজরুল বলছো একযোজী মানে কি? তো যোজনী তো আসলে আমরা পড়ায় আসছি আগে, হ্যাঁ, যোজনী কিন্তু পড়ে আসছি যে কাদের যোজনী এক হয়, হাইড্রোজেন তারপরে হ্যালোজেন গুলো, এগুলোর যোজনী এক হয়, অক্সিজেনের যোজনী 2 হয়, সালফারের যোজনী 2 4 6 হয়, এরকম অনেক পড়ে আসছে। আচ্ছা, কমেন্ট আসছে ম্যাক্সিমাম sp2, তো চলো দেখি, এখানে আমার কেন্দ্রীয় মৌল কার্বন, তাহলে কার্বন নিয়ে হিসাব করব, তাহলে হাফ ইন্টু কার্বনের যোজ্যতা স্তরে ইলেকট্রন 4টা, প্লাস একযোজী মৌল
একটাও একযোজি মৌল নাই, তাহলে 0। প্লাস ক্যাটায়ন, না সরি প্লাস অ্যানায়ন, তাহলে অ্যানায়ন কয়টা? 2টা। অ্যানায়নের চার্জ 2, মাইনাস ক্যাটায়নের চার্জ নাই, 0। তাহলে 6কে 2 দিয়ে ভাগ দিলে 3, তাহলে এটা হচ্ছে sp2 সংকরায়ন। sp2 সংকরায়ন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেটা হচ্ছে ইনঅর্গানিক সিম্পল কম্পাউন্ড, সেটা হচ্ছে ইনঅর্গানিক সিম্পল কম্পাউন্ড। এবার আসো কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য। আচ্ছা, তার আগে আমরা আসি অর্গানিক কম্পাউন্ড। লিখো অর্গানিক যৌগের জন্য। বিশেষ করি ভাই, অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ডের জন্য ভাই এটা কি সিকিউএ করতে পারবো? না, সিকিউএ করতে পারবা না। সিকিউএরটা নেক্সট দিন দেখাবো। এবার আসো অর্গানিক। অর্গানিকের জন্য মনে রাখবা খুবই সিম্পল, যে যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড পাও তাহলে এটা হবে sp3 সংকরায়ন। যদি কার্বন কার্বন ডাবল বন্ড পাও তাহলে sp2 সংকরায়ন। যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড পাও তাহলে sp সংকরায়ন। আমি তোমাদের সংকরায়নের জন্য আরেকটা ক্লাস বাড়িয়ে দিব, 3টা ক্লাস নিব, এটা বাদে আরো 2টা নিব। তাহলে দেখো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হলে sp3, কার্বন কার্বন ডাবল বন্ড হলে sp2, ট্রিপল বন্ড হলে sp। তাহলে বলবা CH3 বন্ড CH3, এটা একটা যৌগ নিলাম। ওকে, তারপরে আসো তারপরে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। তারপরে হচ্ছে CH ট্রিপল বন্ড CH। এবার হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, CH3 C ট্রিপল বন্ড CH। তারপরে হচ্ছে CH3 CH ডাবল বন্ড C ডাবল বন্ড CH2। এগুলো সংকরায়ন আমরা এখন একসাথে শিখব। তো এটা শেখার জন্য খুবই ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটাকে ভেঙে লিখবা। তাহলে কার্বন ডাবল বন্ড কার্বন 1 2 3 1 2 3, তাহলে সব দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। দেখো না এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড না, কার্বনে খেয়াল করবো শুধু। তাহলে এই কার্বনে কি সংকরায়ন আছে? sp3। এই কার্বনে কি সংকরায়ন আছে? sp3। দুই কার্বনে sp3 সংকরায়ন, কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এবার এটা দেখো, এটা দেখো C ডাবল বন্ড C H H H H। তাহলে কি হবে? দেখো এই কার্বনটা দেখো, এই কার্বনটা দেখো, এই কার্বনে ডাবল বন্ড আছে, আছে, তাহলে sp2। এই কার্বনে ডাবল বন্ড আছে, আছে, তাহলে sp2। ঠিক আছে, তাহলে sp2 সংকরায়ন, দুই কার্বনে sp2 সংকরায়ন। এবার এইখানে আসো, এইখানে দেখবা C ট্রিপল বন্ড C, হাইড্রোজেন হাইড্রোজেন। খেয়াল করো কোন কোন কার্বন? এই কার্বন, এই কার্বন, এই কার্বন ট্রিপল বন্ড আছে, আছে, তাহলে sp। এই কার্বন ট্রিপল বন্ড আছে, আছে, তাহলে sp sp। একজন বলছে ভেঙে লেখার দরকার কি, বন্ড দেখেই বোঝা যায়। হ্যাঁ, বন্ড দেখেই বোঝা যায়, তারপরে ভেঙে লিখলে ফার্স্ট টাইমারদের জন্য সুবিধা হয়। মানে আমি টিচার তো, আমি অনেকজনকে পড়াই, তখন আমি দেখি যে বুঝতে পারে না, এই জন্য আমি ভেঙে ভেঙে দেখাই। মানে আসলে ব্যাপারটা হয় যে ভালো স্টুডেন্ট হওয়াটা খুব ইজিয়ার হয়, কারণ
মানে তুমি নিজে খুব ভালো বুঝতে পারবো, বাট যখন অন্যদেরকে বোঝাতে যাবা তখন যেটা দরকার সাইকোলজি রিড করা, যে অন্যান্য স্টুডেন্টরা কিভাবে থিঙ্ক করে। দেখো তাহলে এটা কি হবে, দেখো সি বন্ড সি ডাবল বন্ড সি, দেখো এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেন। আচ্ছা তিনটা কার্বন আছে, তিনটা কার্বন আছে, একটা কার্বন এইটা, একটা কার্বন এইটা, একটা কার্বন এইটা। ভাই দেখো এই কার্বনে ডাবল বন্ড আছে, এই যে ডাবল বন্ড আছে, তাহলে এটা হবে sp2। এই কার্বনে ডাবল বন্ড আছে, এই যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড থাকবে সমস্যা নাই, ডাবল বন্ড আছে কিনা তার সাথে সেটা দেখবা। এই কার্বনে ডাবল বন্ড আছে, তাহলে এটাও sp2। এই কার্বন ডাবল বন্ড আছে, সিঙ্গেল 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 সিঙ্গেল, কোনো ডাবল বন্ড নাই, তাহলে sp3 সংকরায়ন। একজন বলছে কার্বনের জায়গায় এস, হাইড্রোজেনের জায়গায় পি চিন্তা করলেও তো হয়, থিওরিটা ভালো, বাট এইখানে আবার এটা কাজ করবে না। তো দেখো এইখানে কি হবে, এই যে দেখো সিঙ্গেল বন্ড, সব সিঙ্গেল বন্ড, তাহলে এটা sp3, এটা এটা এটার সাথে ট্রিপল বন্ড, এটার সাথে ট্রিপল বন্ড, তাহলে বলো তো এইখানে তো কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, তখন তো তোমার ওই থিওরি খাটছে না। তাহসিনা জান্নাত এইখানে কিন্তু খাটছে না। যাই হোক দেখো ট্রিপল বন্ড, তাহলে এটা কিন্তু sp, এটা sp, ট্রিপল বন্ড থাকলেই sp। এবার শোনো, যদি কোথাও দুইটা ডাবল বন্ড পাও, এইদিকেও ডাবল বন্ড এইদিকেও ডাবল বন্ড, তখন সেটা হবে sp, এটা মাথায় রাখবা। দুইটা ডাবল বন্ড যদি থাকে দুই দিকেই, একই কার্বনের দুই দিকে যদি ডাবল বন্ড থাকে এরকম, এরকম থাকলে sp, এটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম বুঝতে পারবা আস্তে আস্তে, আরো দুইটা লেকচার আমরা করাবো সংকরায়ন, ঠিক আছে। এটা sp, তাহলে এখানে দেখো সব সিঙ্গেল বন্ড, তাহলে এটা কি হবে sp3, এইটাতে একদিকে ডাবল বন্ড, তাহলে sp2, এইটাতে একদিকে ডাবল বন্ড, তাহলে sp2। এই বোঝা কি গিয়েছে আগে, এটা কি বোঝা গিয়েছে? তাহলে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দেই। হ্যাঁ বোঝা গিয়েছে, তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে CH3 CH2 C ডাবল বন্ড C H বন্ড CHO, ঠিক আছে। এটা এটা আমি যদি ভেঙে লিখে দেই, এটা একটু ভেঙে লিখে দিই তোমাদেরকে, তাহলে সুবিধা হবে। CH3 CH2 CH ডাবল বন্ড CH বন্ড C ডাবল বন্ড O বন্ড H, এই যে CH ওটাকে ভেঙে লিখলে এরকম হয়। ওকে, তাহলে এটা তোমরা হোমওয়ার্ক থাকলো। ওকে, জাস্ট একটা সিম্পল কথা, লাস্ট স্লাইড, আর 2টা মিনিট আমি পড়াবো ভাই, 2টা মিনিট শেষ হয়ে গেছে। দেখো কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্সটা লাস্ট আবার নেক্সট দিন পড়াবো। FeCN6 3 মাইনাস, NiCl4 2 মাইনাস, NiCO4, ঠিক আছে। এগুলো এত ইজি,
জাস্ট দেখবো লিগ্যান্ড কয়টা, লিগ্যান্ড কয়টা, লিগ্যান্ড নাম্বার কয়টা, লিগ্যান্ড আছে 6টা লিগ্যান্ড, তাহলে এটা হবে sp3d2। তো বলেছিলাম যে কমপ্লেক্সের ক্ষেত্রে ডিটা আগে হয়, কমপ্লেক্সের ক্ষেত্রে ডিটা হবে আগে, তাহলে এটা হবে d2sp3। লিগ্যান্ড কয়টা, 4টা, লিগ্যান্ড নাম্বার 4টা, তাহলে সংকরায়ন হবে sp3। লিগ্যান্ড নাম্বার কয়টা, লিগ্যান্ড নাম্বার 4টা, তাহলে সংকরায়ন হবে sp3। ঠিক আছে, এটার বলো, এটার কি হবে তাহলে শেষ, FeCO5, বলো এটার সংকরায়ন কি হবে, বলো বলো বলো, এটার সংকরায়ন কি হবে, বলো না। sp3d, হ্যাঁ তো ঠিক আছে, তাহলে লিগ্যান্ড নাম্বার 5, তাহলে সংকরায়ন হবে কি dsp3, ওই যে ডি আগে যাবে, ডি আগে যাবে, এই তো তোমরা পারছো। ঠিক আছে, 5টা লিগ্যান্ড। ওকে, তাহলে আমরা শেষ করে ফেলছি। হ্যাঁ, আমাদের ওভারঅল সবকিছু শেষ, সবকিছু বলতে সংকরায়নের আরো 2টা ক্লাস হবে। তাহলে সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এখন আর একটা লাইভ হবে, তো তো দ্রুত শেষ করে দিলাম আজকে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে কালকে, নেক্সট ক্লাস। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম সবাইকে।